নমস্কার দর্শকরা, শুভ সন্ধ্যা। আমরা এখানে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা তাকে চেনেন, অনেক ভালো করে চেনেন। তিনি পরিচয় দিতে হবে না, তবুও দিচ্ছি। তিনি আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়। তো আজকে আমি তাকে স্টুডিওতে ডেকেছি কয়েকটি বিশেষ কারণে। একটি কারণে, সেটা হলো যে আপনারা, আমি খুলমখুলাতে আগে বলেছিলাম শৃঙ্খল চালিয়ার কথাটা, এবং শৃঙ্খল চালিয়া অনেকে আমাকে কমেন্ট করেছেন যে শৃঙ্খল চালিয়া এমনকি তার কথাতে কেন আপনি একটা আলাদা এপিসোড করছেন। দর্শকরা, শৃঙ্খল চালিয়া একটা কণ্ঠ, ব্রহ্মপুত্র উপত্যকার একটা কণ্ঠ। তাকে আপনি শৃঙ্খল চালিয়া হিসেবে দেখলে চলবে না, কারণ তার সমর্থনে বুদ্ধিজীবী বিরাট একটা মহল রয়েছে। কি বলেছেন শৃঙ্খল চালিয়া? বলেছেন যে আসাম বিশ্ববিদ্যালয় নাকি আসাম আন্দোলনের ফসল, একটা মিথ্যাচার, নির্লজ্জ মিথ্যাচার, এবং সেটা কতটুকু নির্লজ্জ মিথ্যাচার সেটা আজকে খুলসা করার জন্য আমি এখানে দেখেছি আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়কে। অনেক অনেক ধন্যবাদ প্রদীপ আপনাকে। আচ্ছা, এই যে শৃঙ্খল চালিয়া যে কথাটা চলিয়া যায়, আমি সরাসরি চলে আসছি আসল ভনিতা টনিতা না করে। এই যে শৃঙ্খল চালিয়া যে বলছে যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল, তাহলে আপনারা 10 বছর কি করছিলেন? দেখুন, 80-র দশকে আসাম থেকে বিদেশি বিতরণের নামে বঙ্গাল খেদা আন্দোলন শুরু হয়েছিল। এটা সারা ভারতবর্ষের মানুষ নয়, পৃথিবীর মানুষ জানে। এবং সেই সময় আমাদের বরাক উপত্যকা থেকে গ্র্যাজুয়েশন নিয়ে যারা গুয়াহাটি ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে পড়তে যেত, তাদের মার্কশিট, এডমিট কার্ড ছিঁড়ে ফেলা হতো, যার ফলে উচ্চশিক্ষার রাস্তা একরকম বন্ধ হয়ে গেছিল। আমি নিজেও বিএ পাস করে এম এ পড়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু যাবার সাহস পাইনি। তখন আমি বাধ্য হয়ে একে চন্দ্র ল কলেজে ভর্তি হলাম 1983-তে। 1983-র 15ই মে আমরা বরাক উপত্যকার 17টা কলেজের ইলেক্টেড জিএস ভিপিকে নিয়ে অরুণচন্দ্র মহাবিদ্যালয়ে বসলাম। সেখানে বসে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে আমাদের উপত্যকার ছেলেমেয়েরা যদি উচ্চশিক্ষার জন্য না যেতে পারে, তাহলে তাদের ভবিষ্যৎ কি? তখন স্থির হলো যে তাহলে আমাদের একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দরকার, এবং সেদিন জন্ম হলো অল কাছাড় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। কারণ তখন অবিভক্ত কাছাড় ছিল, করিমগঞ্জ ছিল না তখন। না, করিমগঞ্জ হাইলাকান্দি ছিল না, যে কারণে নাম দেওয়া হয়েছিল অল কাছাড় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, এসিএসএ। তার থেকে এই 17টা কলেজের জিএসভিপির নাম দিয়ে প্রথম একটা লিফলেট আমরা আসামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিই। প্রচুর সমর্থন পাওয়া শুরু করলাম। এরপর আমরা সাব ডিভিশন, করিমগঞ্জ সাব ডিভিশন, হাইলাকান্দি সাব ডিভিশন, শিলচর ব্লক, বিভিন্ন ব্লকের কমিটিগুলো করলাম। আস্তে আস্তে কলেজের কমিটি, স্কুল কমিটি করলাম, পুরোদমে আন্দোলনে নেমে গেলাম। ছাত্র সংসদ, একটু আপনাকে ইয়ে করছি, ছাত্র সংসদ ধরুন কোনোটা তো এনএসইউ ছিল, কোনোটাতে হয়তো এসএফআই ছিল, বা কোনোটাতে হয়তো নির্দল ছিল, মানে সব এক হয়েছে। দল মত নির্বিশেষে সবাই ওই দাবির সমর্থনে। এবং সেই সময় ইতিহাস ঘাটবেন এবং বিভিন্ন সংগঠনকে জিজ্ঞেস করবেন, এসএফআই টোটালি অ্যাবলিশড হয়ে গেছিল। এই বিপিপি সেই সময় খুব একটা ছিল না, কিন্তু তারা সবাই যার যার দলে ছিল, কিন্তু আকসার আন্দোলনে সবাই ছিল। ওই যে দাবি তুললাম, আমরা গেলাম দিল্লিতে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিলেন শিলাকল, তাকে প্রথম স্মারকলিপি দিলাম। কাজ হলো না, আমরা শুরু করলাম আন্দোলন। বিভিন্ন রকমের 10 বছরের আন্দোলন বরাক উপত্যকার মানুষ এখনো ভুলে যায়নি। আমরা 7 দিন রেল বন্ধ করে দিয়েছিলাম, 7 দিন বিমান বন্ধ করে দিয়েছিলাম, রাস্তা রোকো করেছিলাম। এরপর আমরা জেল ভরো আন্দোলন করেছিলাম। সেই জেল ভরোতে এক এক দিনে, আসাম ট্রিবিউনের নিউজ আমি বলছি, এক এক দিনে 4000, 5000 করে স্টুডেন্ট বাসে বাসে করে অস্থায়ী জেলে নিয়ে বিভিন্ন স্কুলে রাখতো, বিকেলবেলা ছেড়ে দিত। এই প্রথম একটা আন্দোলনের ইতিহাসে মুসলিম মেয়েরা রাত 2টো পর্যন্ত থানায় বসেছিল। সুতরাং একে যদি বলা হয় আসাম আন্দোলনের ফসল, এটা হাস্যকর যুক্তি। আর তবে হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি, এটা আসাম আন্দোলনের ফসল। তার কারণ হচ্ছে, আশু এবং গণসংগ্রাম পরিষদ যদি বঙ্গাল খেদার নামে বরাক উপত্যকার ছেলে মেয়েদের উচ্চশিক্ষার পথ বন্ধ না করত, তাহলে আকসারও জন্ম হতো না, আর বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনও হতো না। সেই অর্থে আসাম আন্দোলনের ফসল। সেই অর্থে প্রদীপদা বলতে চাইছেন যে যদি সেই নির্যাতনটা না হতো 80-র দশকে,
তাহলে তো বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনই ছিল না, তখন আন্দোলনটাই হতো না। এটা ঠিক কথা বলেছেন। আচ্ছা, কিন্তু একটা কথা যেটা আমার মনে হয়, যেটা শৃঙ্খলচালিয়া বা ব্রহ্মত্ব বেত্তকার বুদ্ধিজীবীরা, এমনকি আসাম সাহিত্য সভারও যখন সভাপতিরা যখন এখানে আসেন, তারা একটা মন্তব্য করেন যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল। তারা যুক্তিটা দেখান যে আসাম চুক্তি যেটা হয়েছিল, সেই চুক্তিতে আসামে একটা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, আইআইটি আছে, আইআইটি এবং একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, এবং সেই বিশ্ববিদ্যালয়টাই নাকি শিলচর পেয়েছে। আচ্ছা, খুব ভালো কথা, আমি অস্বীকার করি না। আইআইটি গুয়াহাটি হয়েছে, আসাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শিলচরে করার সিদ্ধান্ত নিয়েছে রাজীব গান্ধী। আশু গণসংগ্রাম পরিষদের তীব্র বিরোধিতা, ব্রহ্মপুত্র উপত্যকায় তীব্র বিরোধিতা, আসাম আন্দোলনে বরাক উপত্যকার কোনো ভূমিকা ছিল না, সুতরাং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন ওখানে দেওয়া হবে। আমার একটা প্রশ্ন তাদের কাছে, তাহলে কি ওরা ধরে নিয়েছিল যে বরাক উপত্যকা আসামের অঙ্গ না? যদি আসামের অঙ্গ হয়ে থাকে, তাহলে আসামে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শিলচর হলে আইনগতভাবে কি অসুবিধা আছে? তো সেখানেই তো তারা আমাদের বরাক উপত্যকাকে আলাদা করে দিচ্ছে, আমাদের আলাদা রাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। এটা তো তাদেরই সব কর্মের ফসল। এখন যে এই আসাম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যে একটা শুধু তাই না, আমি সেই জিনিসটাকে করে দিই, এবং সেই সময় রাজীব গান্ধী বাধ্য হয়েছিলেন তেজপুরে একটা বিশ্ববিদ্যালয় একই সঙ্গে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করতে। আসাম সরকার যখন আসাম বিশ্ববিদ্যালয় শিলচরের জন্য বিল পাশ হয়ে গেল, সেই দিন গণসংগ্রাম পরিষদের সাংসদ বিজয় চক্রবর্তী পার্লামেন্টে আমাদের ইউনিভার্সিটির বিল ছিঁড়ে ফেলে দিয়েছিল। যদি আসাম আন্দোলনের ফসল হয়ে থাকতো, তাহলে ওই দিন সংসদে এত তীব্র প্রতিবাদ কেন করলো? তারপর রাজীব গান্ধী বাধ্য হয়ে দুটো বিশ্ববিদ্যালয়, আমরা বরঞ্চ বলতে পারি বরাক উপত্যকা ছাত্র আন্দোলনের জন্য, আকসার আন্দোলনের জন্য তেজপুর একটা বিশ্ববিদ্যালয় পেয়েছি, আমরাই বলতে পারি, এটা আমরা বলবো। অর্থাৎ আমরা বরাকের জন্যই তেজপুর বিশ্ববিদ্যালয়টা হয়েছে। এটা একটা ঐতিহাসিক ঘটনা, এক রাজ্যে একই সঙ্গে দুটো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের ইতিহাসে আর হয়নি, সেটা আকসার আন্দোলনের জন্য হয়েছে। আচ্ছা, সেই সময়ের আন্দোলনের একটু ইতিহাস এই প্রজন্মের সামনে একটু তুলে ধরুন সংক্ষেপে। আপনারা কবে শুরু করলেন, কিভাবে হলো, একটু আমার মনে হয় এই প্রজন্মের ছেলে মেয়েদের এটা জানাটা জরুরি। জানাটা জরুরি এই জন্য, কেননা এর দায়িত্ব ছিল আসাম বিশ্ববিদ্যালয়। আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ইতিহাস, তার বই আজ পর্যন্ত আসাম বিশ্ববিদ্যালয় প্রকাশ করেনি। তদানীন্তন ভাইস চ্যান্সেলর সুভাষ সাহা যাওয়ার যখন তার বিদায় সময়, তার 3 দিন আগে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ইতিহাস লেখার জন্য প্রফেসর সুবীর করকে চেয়ারম্যান করে একটা কমিটি করে 1 লক্ষ টাকা স্যাংশন দিয়ে গিয়েছিলেন যাতে বইটা ছাপানো হয়। পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ে কি করে প্রতিষ্ঠা হয়েছে বিশ্ববিদ্যালয়, তার ইতিহাস রয়েছে, এবং সেই ইতিহাসটা ফাউন্ডেশন কোর্সে পড়ানো হয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে 15 নাম্বার মার্ক থাকে। আসাম বিশ্ববিদ্যালয় পৃথিবীর মধ্যে একমাত্র ব্যতিক্রম যার নিজস্ব কোনো ইতিহাস নেই। সুবীর কর বই জমা দিয়েছেন, সেই বই ছাপার জন্য পুণ্যপ্রিয় চৌধুরীর প্রেসে অর্ডার চলে আসে, টাকা স্যাংশন হয়ে যায়, আবার বিশ্ববিদ্যালয় থেকে রিটার্ন নিয়ে আসে ম্যানুস্ক্রিপ্ট। এই ইতিহাস বরাক উপত্যকার মানুষ, বর্তমান প্রজন্ম জানে না, বর্তমান বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী কর্মচারী আছে তারা জানে না, কিছু সংখ্যক কর্মচারী যাদের আমরা আকসার পক্ষ থেকে তদানীন্তন প্রথম উপাচার্য জয়ন্তভূষণ ভট্টাচার্যের মাধ্যমে 20 জনকে চাকরি দিয়েছিলাম, তারা জানে। এটা ইতিহাস। এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বই আজ পর্যন্ত কেন বেরোননি জানেন? আমরা খবর নিয়েছি, বের করেছি খবর। যেহেতু ইতিহাসে লেখা আছে আশু গণসংগ্রাম পরিষদ তার বিরোধিতা করেছিল, যেহেতু লেখা আছে বিজয় চক্রবর্তী সংসদে ওই বিল ছিঁড়ে ফেলে দিয়েছিল, বরাক ব্রহ্মপুত্রের সম্পর্ক নষ্ট হবে এই বই যদি ছাপা হয়, সেই জন্য আজ পর্যন্ত বইটা বেরোয়। আমি বাজে কাজ করব আর সেটা প্রকাশ হয়ে গেলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এটা কি ধরনের? ইতিহাস তো ইতিহাস, ইতিহাস তো লিখতে হবে, নালে তো মিথ্যা ইতিহাস তো লেখা যায় না। ইতিহাসকে তো বদলানো যায় না। সেটাই তো, এটা যদি আসাম বিশ্ববিদ্যালয় বর্তমান উপাচার্য যাই না, এটা কি কারণে আটকে আছে? এখন ইদানিং আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করছেন
বইটা ছাপানোর জন্য এই দাবিটা তো বরাক উপত্যকা থেকে সম্মিলিতভাবে তোলা উচিত যে বইটা ছাপা হোক। সেটা তো কেউ করছে না কোনো কিন্তু সেই সময় কংগ্রেস, বিজেপি, সিপিএম, সিপিআই প্রত্যেকটা রাজনৈতিক দল এই আন্দোলনকে সমর্থন করেছিল। আমাদের উপদেষ্টা ছিলেন বিমলাংশু রায়, আমাদের উপদেষ্টা ছিলেন অ্যাডভোকেট রাতুল দাস, আমাদের উপদেষ্টা ছিলেন কবীন্দ্র প্রকাশত। সবাই আকসার আন্দোলনকে সাহায্য করেছে। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে সিপিএম এই সময় বলেছিল দক্ষিণ আসাম বিশ্ববিদ্যালয়, সিপিএম একমাত্র দল তারা দাবি করছিল দক্ষিণ আসামে। তখন মানুষ দাবি করলো যে দক্ষিণ আসাম কেন, তুমি স্পেসিফিক ভাবে বরাক উপত্যকা বলনি কেন? এই জন্য কিন্তু এসএফআই সংগঠনটাই ভেঙে গেল, সব আকসায় জয়েন করলো, শুধুমাত্র তাদের একটা ভুলে। আচ্ছা, কিছু একটা সেই বিশ্ববিদ্যালয় আন্দোলনের কয়েকটা মুহূর্ত একটু আমাদের সামনে তুলে ধরুন। কয়েকটা মুহূর্ত বলতে আমরা তো বন্ধ পালন করেছি। আকসার আন্দোলন টোটালি 10 বছর ছিল, 1983 থেকে 1984। 89-এ বিল পাস হলো। রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন। আমরা 21 জনের প্রতিনিধি দল গিয়ে ওনাকে স্বাগতম জানিয়েছিলাম। এবং আমার মনে আছে আমি এই বিদায় নেব, আমি বলেছিলাম যে যেদিন ইউনিভার্সিটি ক্লাস শুরু হবে সেদিন থেকে আমি আকসার থেকে চলে যাব। তখন আমার বয়স 39। আমি লেট ম্যারেজ করেছি, বিয়ে পর্যন্ত করিনি, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শুরু না হলে আমি সংসার করব। আমার প্রতিজ্ঞা ছিল আমি সংসার, ধর্ম, রুজি রোজগার কিছু করব না। আমি ততদিনে অ্যাডভোকেট হয়ে গেছি, লর্ড ডিগ্রি আমার হয়ে গেছে। আমি 95-এ বার অ্যাসোসিয়েশনে মেম্বারশিপ নিয়েছি, পরের বছর আমি হাইকোর্টের মেম্বারশিপ। যাই হোক, আমি আমার নিজের স্যাক্রিফাইস, নিজের গুণগান করতে চাই না। আমি বর্তমান প্রজন্মের কাছে বলতে চাই, তারা এই আন্দোলনের ইতিহাসের বইটা ছাপার জন্য কেন চাপ দিচ্ছেন না? শুধু তাই না, আমাদের আজকের প্রজন্ম জানা উচিত আমাদের এই আন্দোলনের জন্য বড়দের কি ভূমিকা ছিল, কেন বড় আন্দোলন আমাদের সমর্থন করেছিল। আমি তাদের নতুন প্রজন্মের কাছে বলে যেতে চাই, 1986 সনে গুলির পর আসাম গুয়াহাটির নেপালি মন্দিরে 12টা সংগঠন, আকসা, আপসু, অল আসাম নেপালি স্টুডেন্টস ইউনিয়ন, মণিপুরি স্টুডেন্টস ইউনিয়ন, মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন, বড়ো স্টুডেন্টস ইউনিয়ন, ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন, 12টা সংগঠন মিলে আমরা যৌথ আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছিলাম যার যার দাবিতে। ওই সময় উপেন ব্রহ্মা আমাকে নিয়ে কোকরাঝাড় গেল, সেখানে জনসভা 1 লক্ষ লোকের সামনে প্রকাশ্যে ঘোষণা করলো আজকে থেকে আমাদের 15 দফা দাবির মধ্যে সেপারেট বড়োল্যান্ডের সঙ্গে একটা দাবি ছিল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। সেই দাবিটা আমরা উইথড্র করে নিলাম, বরাক উপত্যকার দাবিকে আমরা সমর্থন করলাম। এই আকসা আর আফসুর সংযোগ হয়ে গেল, যে কারণে তার বিনিময়ে আমরা উপেন ব্রহ্মা জীবিত নেই, মারা গেছে, ওকে বড় জাতির পিতার সম্মান দেওয়া হয়েছে, বড়ফা বলে তাকে সম্মান দেওয়া হয়। মুখ্যমন্ত্রী গিয়ে তার পদধূলিতে মাল্যদান করেন। আমরা আসাম বিশ্ববিদ্যালয়ে ডক্টর তপোদীপ ভট্ট তখন ভাইস চ্যান্সেলর, তাকে বলে এক টুকরা জমি নিলাম। আগ্রামা মহিলারই ছিল বিটিসি চিফ, তাকে গিয়ে বললাম, সে 50 লক্ষ টাকা আমাদের বিশ্ববিদ্যালয় ফান্ডে দিল। তারপর অডিটোরিয়াম হলো, উপেন ব্রহ্মর নামে অডিটোরিয়াম হল আমরা করে দিয়েছি। কৃতজ্ঞতা। এবার বুঝুন বড়দের কি অবদান, সেটা আসাম বিশ্ববিদ্যালয়ের কোন স্টুডেন্ট জানে? কেন বড়ফার নামে আমাদের অডিটোরিয়াম হলো সেটা কেউ জানে না, কারণ ইতিহাসের বই নেই। এটা অত্যন্ত করুণ কাহিনী। বড়রা শুধু তাই না, আপনি জেনে রাখুন, এগুলো ঐতিহাসিক তথ্য যেগুলো বইয়ে লেখা আছে। ইউজিসি যখন আমাদের আন্দোলন তুঙ্গে, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বলল 1 কোটি লোকের পপুলেশন ছাড়া একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দেওয়া যায় না। তখন আমাদের পপুলেশন ছিল 35 লক্ষ। মহা বিপদে পড়ে গেলাম। ওই উপেন ব্রহ্মর সঙ্গে ফ্রেন্ডশিপ হলো, বড়োল্যান্ড লিখিতভাবে উপেন ব্রহ্ম চিঠি দিল ইউজিসিকে, আজ থেকে বড়োল্যান্ডের 40 লক্ষ লোকের সমর্থন আসাম বিশ্ববিদ্যালয় আর এই আকসার আন্দোলনের সঙ্গে যোগ দিলাম। হলো গিয়ে 40 আর 30 75। এরপর আমি গেলাম ত্রিপুরার মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর থেকে, তাদের পপুলেশন ছিল 25 লক্ষ, তারা সমর্থন করে চিফ মিনিস্টার চিঠি দিল, হয়ে গেল এখানে 95। তারপরে গেলাম মিজোরামের চিফ মিনিস্টার লালথান হাওলার কাছে, তার সমর্থন নিয়ে আরো 10 লক্ষ লোকের সমর্থন নিয়ে 1 কোটি 15 লক্ষ লোককে আমরা ইউজিসিতে চিঠি দিলাম। ইউজিসির মুখ বন্ধ হয়ে গেল, বাধ্য হলো এই বিশ্ববিদ্যালয়ের বিল আনতে। দর্শকরা এগুলো অজানা কাহিনী এখন আপনারা শুনছেন, তো আরো এরকম দু একটা আমাদের দর্শকদের শোনা, যেটা আসাম বিশ্ববিদ্যালয়ের শুধু এই প্রজন্মে ছাত্র অভিভাবকদেরও প্রয়োজন রয়েছে। হ্যাঁ দেখুন, আমাদের যে প্রথম উপাচার্য ছিলেন জয়ন্তভূষণ ভট্টাচার্য, এই মাটির ছেলে,
উনি আজকে প্রথম যখন উপাচার্য হয়েছিলেন, ইউনিভার্সিটির ক্লাসটা শুরু হয়েছিল আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে সাময়িকভাবে, পলিটেকনিক শুরু হয়েছিল, পলিটেকনিক, তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজে গেল। উনি প্রথম বছর 5টা সাবজেক্ট দিয়ে স্টার্ট করেছিলেন, তারপরের বছর আরো 5টা সাবজেক্ট দিয়ে স্টার্ট করলো। আমি ওনাকে গিয়ে বললাম, স্যার আপনি যে এইভাবে 10টা সাবজেক্ট করে দিলেন, স্টুডেন্ট তো পাওয়া যাবে না। বললো, প্রদীপ আমি কেন জানো প্রতি বছরে 5টা করে ইউনিভার্সিটি আরে সাবজেক্ট আনছি? ইউজিসি বলা আছে প্রথম 5 বছর বিশ্ববিদ্যালয়ে 5টা করে সাবজেক্ট দেওয়া হবে। আমি যদি এই সুযোগে 5-5 25টা দপ্তর না খুলি, সাবজেক্ট না খুলি, ভবিষ্যতে কারা ভাইস চ্যান্সেলর হয়ে আসবে আমি তো বলতে পারি না। তারা এই সাবজেক্টগুলো ইউজিসির থেকে আনতে পারবে কিনা। উনি 26টা ডিপার্টমেন্ট খুলে দিয়ে গেছেন। এটা যে অনেকে সমালোচনা করে ওনাকে যে এতটা খোলার কি দরকার ছিল। আজকে 2,500 থেকে 3,000 স্টুডেন্ট বেরোচ্ছে মাস্টার ডিগ্রি নিয়ে, যেটার জন্য আমার মনের চিন্তা ছিল। আজকে আমি বলি, আপনাদের সুযোগ দিয়েছেন, বরাক উপত্যকার মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, হিন্দু মুসলিমের বিরোধ হয়। আমি মনে মনে সেই বয়সে ভেবেছিলাম যে এটা কমাতে পারে একমাত্র শিক্ষা। গ্রামে গঞ্জে যদি শিক্ষার আলো পৌঁছে যায় তাহলে এই সাম্প্রদায়িক মনোভাবটা ছেলেদের মন থেকে সরে যাবে। আজকে যান, বরাক উপত্যকার এমন কোনো গ্রাম নেই, এমন কোনো বাড়ি নেই যেখানে মুসলিম হিন্দু সমস্ত ঘরের মেয়েরা মাস্টার ডিগ্রি। সেখানে গ্রামেগঞ্জের থেকে শিক্ষার আলো আসছে। আজকে বাবরি মসজিদের সময় সারা ভারতবর্ষে দাঙ্গা হয়েছে, বরাক উপত্যকায় হয়নি। আজকে দেখুন ওয়াকফ বিল নিয়ে এত আন্দোলন হচ্ছে, বরাক উপত্যকায় নেই। তার কারণ কি? শিক্ষার আলো আমরা পৌঁছে দিয়েছি। এই ইতিহাস জানে না বর্তমান প্রজন্ম। এই জন্য আমি যেটা বলতেছিলাম ভুলে গেছি, আমরা রাজীব গান্ধীকে যখন গিয়ে একটা স্মারকলিপি দিয়েছিলাম, আমি তখন ভেবেছিলাম প্রত্যেক বছর তো এখন 500, ভবিষ্যতে 100, 1000, তারপরে আস্তে আস্তে 2000-3000 স্টুডেন্ট বেরোবে, এরা যাবে কোথায়? চাকরি কি দেবে? রাজীব গান্ধীর কাছে দাবি ছিল 1 নাম্বার যে শিল্প গড়ে তুলুন, শিল্প হলে কর্মসংস্থান, এইসব ছেলে মেয়েরা ওইখানে গিয়ে চাকরি পাবে। আজকে বরাক উপত্যকার কোনো ছেলে মেয়ে বরাক উপত্যকায় কেন থাকে না? সব ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, বোম্বে এসব জায়গায় কেন চলে যায়? যেহেতু এখানে কোনো চাকরি নেই। তার মধ্যে বর্তমান বিজেপির সরকার বাঙালিদের চাকরি তো একেবারে বন্ধ করে দিয়েছে। 1 লক্ষ চাকরির মধ্যে 1200 চাকরি হয়েছে, আগামী দিনে নাকি আরো 1 লক্ষ দেওয়া হবে। এই নিয়ে সারা আসামে বাঙালিদের কোনো মাথা ব্যথা নেই। তো এটাও ইতিহাসের একটা অঙ্গ, আমি আপনাকে আজকে বললাম। শৃঙ্খল চালিয়ার মধ্যে মানুষ যে বারবার এগুলো কথা বলে, এটার পিছনে কোনো উদ্দেশ্য আছে? দেখুন, লাচিত বরফুকন একজন শ্রদ্ধেয় ব্যক্তি, ওনার অবদান সারা ভারতবর্ষের মানুষ জানে। সুতরাং লাচিত সেনার নামে কোনো সংগঠন করে সেই সংগঠন থেকে কেউ যদি আসামে বাঙালি, হিন্দু, মুসলিম কাউকে থাকতে দেব না, পিটিয়ে শেষ করে দেব, এইসব কথাবার্তা বলে সেই সংগঠনের নামে কিছু বলতে আমার রুচিতে বাধে। ওই নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না। আচ্ছা, বিশ্ববিদ্যালয় আন্দোলন যখন চলছিল তখন একবার রাজ্য বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ এসেছিল। হ্যাঁ, আমাদের এটাও একটা ইতিহাসের অঙ্গ। আমাদের প্রথম অফার করা হয়েছিল রাজ্যিক বিশ্ববিদ্যালয়। হিতেশ্বর শইকীয়া ছিলেন মুখ্যমন্ত্রী, উনি অ্যাসেম্বলিতে বিল পাস করে দিয়েছিলেন। তখন আমরা বন ডেকে এটার প্রতিবাদ করে না, রাজ্যিক বিশ্ববিদ্যালয় মানি না। তার কারণ কি আজকে আমি বলছি বর্তমান প্রজন্মের কাছে। এই জন্য করেছিলাম যে রাজ্যিক বিশ্ববিদ্যালয় হলে এখানে 5টা-6টার বেশি সাবজেক্ট হতে পারে না, টিচারদের বেতন দিতে পারবে না রাজ্য সরকার। তখন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে ঢুকছিল অর্থের অভাবে। আর কাছাড়ি বিশ্ববিদ্যালয়ের কি হবে অবস্থা রাজ্যিক বিশ্ববিদ্যালয় যদি হয়? কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলে টাকা আসবে কেন্দ্রীয় সরকার থেকে, ইউজিসি থেকে টাকা, বছরে বছরে কোটি কোটি টাকা, প্রফেসর নিয়োগ করবে অবাধে। এই জন্য আমরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছাড়া কোনো দিন মানিনি। তারপরে রাজীব গান্ধী এসে দিল নেহুর ক্যাম্পাস, যে তোমরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যদি চাও নেহুর ক্যাম্পাস দাও। তখন আমরা তুলে ধরলাম, বের করলাম শিলংয়ের নেহুরের কনস্টিটিউশন থেকে, অ্যাজ পার নেহু অ্যাক্ট 1986 it cannot be extended to the plain area. সমতল এলাকায় নেহুর ক্যাম্পাস করা যায় না। রাজীব গান্ধী, নাগাল্যান্ডে একটা ছিল, হ্যাঁ, রাজীব গান্ধী পিছু হটলেন, বাধ্য হলেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিল 18। এইগুলো কাজ আপনারা করেছেন, একটা খুব প্রশংসনীয় কাজ আপনারা করে দূরদর্শিতা পরিচয় দিয়েছেন আমরা। কিন্তু একটা কথা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের, আপনি জানেন যে র্যাঙ্কিং এর বাইরে চলে গেছে। গত কয়েক বছরে, গত
10 বছরে প্রশাসনিক ব্যবস্থাও নড়বড়ে হয়েছে, শিক্ষার মান, এটা কি আপনাকে পীড়া দেয় না? নিশ্চয়ই দেয়, কারণ এই বিশ্ববিদ্যালয়কে আমি আমার সন্তান বলে মনে করি। বিশ্ববিদ্যালয় থেকে আমি কি পেয়েছি, কি সম্মান তারা আমাকে দিয়েছে, সে প্রসঙ্গে আমি যাব না। কেননা আমাকে 94-এ ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট পার্লামেন্ট থেকে বিশ্ববিদ্যালয় আন্দোলনের জন্য অনারারি ডক্টরেট দিয়েছিল দিল্লিতে। আমি সেখানেই ওই মঞ্চেই ঘোষণা করে এসেছিলাম এই আন্দোলন আমরা যে করেছি তার জন্য আজকে আমাকে যে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট পার্লামেন্ট অনারারি ডক্টরেট দিয়েছে সেটা আমি গ্রহণ করতে পারি না। কেননা আমাদের ভাষা আন্দোলনের যে একাদশ শহীদ, তাদের কথা মনে করে ও তাদের প্রেরণার থেকে আমার আন্দোলন করার প্রেরণা এসেছিল। সুতরাং আমি ভাষা শহীদের উদ্দেশ্যে এটা সমর্পণ। এরপর রাজীব গান্ধী শিরোমণি অ্যাওয়ার্ড দিয়েছিল, সেটাও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আন্দোলন, সেটাও আমি উৎসর্গ করেছি। সুতরাং আসাম বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দিন, ওরা কি সম্মান দিল বা না দিল সেটা বড় ব্যাপার নয়। সম্মান আমি ভারতবর্ষে বিভিন্ন মানুষের মনে মনে আমার প্রতি যে ভালোবাসা আছে, আমার এর থেকে আর র্যাঙ্কিংটা যে ডাউন হচ্ছে, এর জন্য আমাকে বিভিন্ন অধ্যাপকরা, বিশ্ববিদ্যালয়ের বড় বড় অফিসার, স্টুডেন্ট, স্টাফ প্রচুর কমপ্লেন আমার কাছে জমা পড়েছে। এখন আমার অবস্থাটা হয়েছে, আমার সন্তান, দেখবেন ছেলে যতই অপরাধ করুক, ছেলে যদি খুন করে আসে, মা কিন্তু কোনোদিন স্বীকার করতে চায় না। আমার অবস্থাটা হয়েছে তাই। আমি কিছু করতে পারছি না, কারণ এই আসাম বিশ্ববিদ্যালয়ের রাজ্য সরকারের প্রভাবটা পড়ে গেছে অনেক, যেটা পড়তে চায় না। কারণ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কোনো রাজ্য সরকার, কোনো মুখ্যমন্ত্রীর কথা চলতে পারে না, কিন্তু এখানে রাজনৈতিক দলের প্রভাব চলছে, সরকারের প্রভাব চলছে। আমি কি করতে পারি? আপনি বলছেন রাজনৈতিক প্রভাবটাও র্যাঙ্কিং এর জন্য অনেকটা দায়ী। হ্যাঁ, আমাদের এখানে 15 জন বিধায়ক রয়েছেন, 2 জন সাংসদ রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তারা যদি বিশ্ববিদ্যালয় কিছুটা ঠিক, যেমন যে দিলীপ নাথ যিনি ছিলেন যে উপাচার্য, তার আমাদের সবচেয়ে বেশি গুণগত মান নিচে নেমেছে বিশ্ববিদ্যালয়, এবং তার নিয়োগটা ছিল রাজনৈতিক মূলত। কারণ অনেকেই বলছেন যে এই পদে তিনি একটা কারণে এসেছেন, তো এগুলো অনেক কথা আছে। যাক, দর্শকরা আপনারা প্রদীপ দত্তরের কথা শুনলেন। এবং তবে একটা কথা আমি বলিনি, আসাম বিশ্ববিদ্যালয় আমাকে স্বীকৃতি দিল কি দিল না সেটা বড় কথা না। আনটিয়া, আসাম ইউনিভার্সিটি নন টিচিং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, এই সংগঠন কিন্তু আকসার 30 জন নেতাকে সারা বরাক উপত্যকা থেকে নিয়ে কাছা ইউনিভার্সিটির ক্যাম্পাসে আমাদের সম্মান দিয়েছে। 25 বছর তখন। হ্যাঁ, এবং দিলীপ নাথ আমার হাতে সেই সম্মান তুলে দিয়েছে। সুতরাং আসাম বিশ্ববিদ্যালয় থেকে আমি কিছু পাইনি, সেই আক্ষেপ করাটা ঠিক না। আচ্ছা, দর্শকরা আপনারা প্রদীপদার কথা শুনলেন, এবং এই যে কথাগুলো আজকে আলোচনার মধ্যে দুটো জিনিস পরিষ্কার হয়ে গেল। একটা জিনিস যে আসাম বিশ্ববিদ্যালয় কোন অবস্থায় আসাম আন্দোলনের ফসল নয়, এটা পরিষ্কার তিনি তথ্য সহকারে বুঝিয়ে দিয়েছেন, এবং এটা আকসার যে 10 বছরের যে গণ আন্দোলন বরাকবাসীর, সেটার ফসল। এটি আপনি বলছেন। এটা তো নিশ্চয়ই। তো আচ্ছা, আসাম বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আপনি নতুন প্রজন্মকে শেষ কি বার্তা দিতে চাইছেন একটু? আমি চাইছি আপনারা বিশ্ববিদ্যালয়ের গুণগত মান যাতে আরো আগের দিকে যায়, সেটার দিকে লক্ষ্য রাখুন। প্রশাসনিক তৎপরতা, প্রশাসন যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, পরীক্ষার যেন নির্ধারিত সময়ে যাতে ফল বেরোয়। ছাত্রছাত্রীদের হোস্টেলের সমস্যা আছে, শিক্ষকদের অনেক সমস্যা আছে, আমার কাছে সব খবর আসে। এটা নিয়ে ছাত্ররা আন্দোলন করুক, আরেকটা আন্দোলন করুক যে বিশ্ববিদ্যালয়কে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে আমাদের কত আনন্দের বিষয় যে এখানে 4 থেকে 500 অসমীয়া স্টুডেন্ট পড়াশোনা করে। তাদের গিয়ে প্রশ্ন করুন, তারা কোনোদিন কোনো সমস্যার সম্মুখীন হয়েছে? এখানে বড় স্টুডেন্টস ইউনিয়নের শাখা আছে, তারা আমার সঙ্গে কথা বলে গেছে কিছুদিন আগে। বড়দের কত বড় স্টুডেন্ট, ওদের প্রায় 150 স্টুডেন্ট পড়াশোনা করে। সমস্ত ভাষা, জাতি, ধর্মের মিলন ক্ষেত্র হয়েছে এই বিশ্ববিদ্যালয়। এটা তো আরো ভারতবর্ষে র্যাঙ্কিং কেন 100 নিচে নেমে গেল, তার থেকে দুঃখের কথা আমার কাছে আর কি হতে পারে। তাই আমি শুধু ছাত্রদের নয়, ছাত্রদের সঙ্গে যারা কর্মচারী রয়েছেন, যারা আকসার আন্দোলনে জড়িত ছিলেন, তাদের সবাইকে আমি অনুরোধ করব, আপনারা বিশ্ববিদ্যালয় উন্নয়নের দিকে নজর দিন, ছাত্রদেরকে তাদের প্রয়োজনে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে বলুন।
অনেক ধন্যবাদ প্রদীপ দা আপনাকে আমরা সেটাকে সাড়া দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।